আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা প্রশ্নটি পড়ে আসি। প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল আর কি কি রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল আমি অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দিয়ে দিব, আর তোমরা অবশ্যই প্রশ্নটি তোমাদের সামনে রাখলে বুঝতে অবশ্যই সহজ হবে। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। ঢাকা বোর্ড 2024 এ ও বি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্দীপ্ত ছিল যথাক্রমে 80,000 টাকা ও 60,000 টাকা। 2023 সালে তাদের প্রারম্ভিক মূলধন ছিল, অর্থাৎ এ এর মূলধন ছিল 80,000 টাকা, বি এর মূলধন ছিল 60,000 টাকা। পরবর্তীতে বলেছে তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবসায়ের মধ্যে অংশীদার হচ্ছে দুইজন ব্যবসায়ের মুনাফার অংশ মূলধন অনুপাতে বন্টন করে নেয়। তাদের মূলধনটি ছিল 80,000 টাকা ও 60,000 টাকা। 80,000 টাকা ও 60,000 টাকাকে কিভাবে অনুপাত নির্ণয় করবা সহজভাবে আমি একটু বলে দিচ্ছি। 80,000 টাকা থেকে তুমি 4টা শূন্য আর 60,000 টাকা থেকে 4টা শূন্য, দুইটার মধ্যে 4টা শূন্য কমন, 4টা শূন্য কেটে দাও, তারপরে থাকলো 8:6। এখন 8কে তুমি 2 দ্বারা ভাগ করলে 4 আসবে, 6কে তুমি 2 দ্বারা ভাগ করলে 3 আসবে। তাহলে কি দাঁড়ালো অবশেষে অনুপাতটা? 4:3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও অঙ্ক করানোর সময় আরো বিস্তারিত বোঝাবো। ব্যবসা পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পাবে, অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য বি কে প্রত্যেক মাসে কত টাকা দেওয়া হবে? 2,500 টাকা। যেহেতু অঙ্কটা 12 মাসের, এর জন্য 2,500 × 12 দ্বারা বেতনটা নির্ণয় করতে হবে। পরবর্তীতে বলা আছে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,000 টাকা ও টাকা উত্তোলন করেন। উত্তোলনটা 4 ভাবে বলা থাকতে পারে, যেমন প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন, প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন, প্রত্যেক মাসের শেষে উত্তোলন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন তোমার বলা থাকবে প্রত্যেক মাসের শুরুতে নগদ উত্তোলন করে, তাহলে এখানে লিখতে হবে উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার ইনটু হচ্ছে 6.5 মাস। কত লিখতে হবে? 6.5 মাস। যদি প্রত্যেক মাসের শুরুতে কথাটা উল্লেখ থাকে তাহলে কি দ্বারা গুণ করতে হবে? ওই মাস দ্বারা গুণ করতে হবে। তাহলে 6.5 মাস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 6.5 দ্বারা গুণ করতে হবে। যদি প্রত্যেক মাসের মাঝামাঝির কথা বলা থাকে তাহলে তোমার কি করতে হবে? তাহলে উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার ইনটু 6 মাস। যদি প্রত্যেক মাসের শেষে বলা থাকে তাহলে কি করতে হবে? 5.5 মাস দ্বারা গুণ করতে হবে। যেমন উত্তোলনের পরিমাণ সুদের হার ইনটু হচ্ছে 5.5 মাস। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি প্রত্যেক মাসে শুরুতে বলা থাকে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হবে। যদি তোমার মাঝামাঝি বলা থাকে প্রত্যেক মাসের মাঝামাঝি, তাহলে 6 মাস দ্বারা গুণ করতে হবে। যদি প্রত্যেক মাসের শেষে বলা থাকে তাহলে 5.5 মাস দ্বারা গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়াও আবার বলা থাকতে পারে সারা বছরে নগদ উত্তোলন করা হচ্ছে এত টাকা। তাহলে কি করবা? তাহলে এই যে সারা বছরে উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার, এখন তোমার সারা বছর উত্তোলন করেছে কিন্তু কোথাও কোনো কথা উল্লেখ নেই, অর্থাৎ তোমার মাঝামাঝিতে উত্তোলন করেছে নাকি শুরুতে করেছে নাকি শেষে করেছে, এইগুলো কোনো কিছু দেওয়া নাই। তাছাড়া তারিখও দেওয়া নাই। যদি এরকম থাকে তাহলে 6 মাসের সুদ ধরবা। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে দেখো, নগদ উত্তোলন ছাড়াও 2,000 টাকার পূর্ণ উত্তোলন করে যা হিসাবভুক্ত করা হয়নি, মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে সুদের হার হচ্ছে আমাদের 10%। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা 65,100 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কারবারের নিট মুনাফা কত ছিল? নিট মুনাফা মানে হচ্ছে নিট লাভ 65,100 টাকা। তার পরবর্তীতে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, খ অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো, ঘ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আমাদের রিকোয়ারমেন্ট গুলো এবং প্রশ্নটি পড়া হয়ে গেছে। এখন চলো আমরা রিকোয়ারমেন্ট গুলো ধারাবাহিকভাবে উত্তর করে আসি। কি বলেছে? অংশীদারদের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখানে একটু খেয়াল করো, এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে অর্থাৎ শুরুতে নগদ 1000 টাকা ও 800 টাকা উত্তোলন করেন। তাহলে এ উত্তোলন করেন হচ্ছে 1000 টাকা, বি উত্তোলন করে হচ্ছে 800 টাকা, আর সুদের হার হচ্ছে 10%। আর যেহেতু প্রত্যেক মাসের শুরুতে বলা আছে, তাহলে 6.5 মাস দ্বারা গুণ করতে হবে। চলো আমরা উত্তরটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখেছি উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। তুমি এখানে লিখতে পারো, আমাদের এখানে অংশীদারি ব্যবসায়ে আমাদের এখানে অংশীদার ছিল কতজন? 2 জন, এ এবং বি। তাহলে তুমি লিখতে পারো এই যে এ প্রত্যেক মাসের শুরুতে কত করে উত্তোলন করেছিল? 1000 টাকা করে উত্তোলন করেছিল। তোমরা একটু প্রশ্নের মধ্যে তাকিয়ে দেখো, এ প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে 1000 টাকা। তাহলে তুমি লিখতে পারো এই যে 1000 টাকা। সুদের হার ছিল আমাদের দেওয়া ছিল মূলধন ও উত্তোলনের সুদের হার হচ্ছে 10%। তাহলে এখানে দিতে পারো এই যে 10%। ঠিক আছে। এখন আমাদের কি, যেহেতু প্রত্যেক মাসের প্রথম তারিখ অর্থাৎ শুরুতে উত্তোলন করেছে, তাহলে কত মাস দ্বারা গুণ করতে হবে? 6.5 মাস দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি ইন্টু করতে পারো 6.5 মাস, 6.5 মাস। তাহলে তোমার টাকা আসতেছে 1000 ইন্টু 10% ইন্টু হচ্ছে তোমার 6.5, তাহলে আসতেছে 650 টাকা। তাহলে কত আসতেছে? 650 টাকা। পরবর্তীতে আমাদের দ্বিতীয় অংশীদার ছিল বি প্রত্যেক মাসের শুরুতে 800 টাকা করে উত্তোলন করে 10% উত্তোলনের সুদের হার ইন্টু, যেহেতু প্রত্যেক মাসের শুরুতে বলা আছে, তাহলে 6.5 দ্বারা তোমার গুণ করতে হবে। তাহলে 800 ইন্টু 6.5, তাহলে আসতেছে 520 টাকা। তাহলে 650 আর 520 তোমার আসতেছে 1170। 1170। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তোলনের যদি প্রত্যেক মাসে শুরুতে বলা থাকে, অবশ্যই উত্তোলনের পরিমাণ সুদের হার ইন্টু হচ্ছে 6.5 মাস। আর যদি মাঝামাঝি বলা থাকে, তাহলে এই যে 6 দ্বারা শুধু গুণ করতে হবে। আর যদি শেষে বলা থাকে, প্রত্যেক মাসের শেষে, তাহলে উত্তোলনের পরিমাণ ইন্টু সুদের হার ইন্টু হচ্ছে 5.5 মাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আসো, খ নাম্বার আমাদের কি বলেছিল? অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। চলো আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখে আসি। খ নাম্বার আমাদের কি বলেছিল? লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। চলো আমরা অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করে দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আমাদের ডেবিট এবং ক্রেডিটের মধ্যে কোনগুলো আসবে? অংশীদারি ব্যবসায়ের জন্য, যেহেতু এটা অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারি ব্যবসায়ের জন্য আমাদের যে যে আইটেমগুলো খরচ, এই আইটেমগুলো আমাদের ডেবিট দিকে বসাতে হবে। আর অংশীদারি ব্যবসায়ের জন্য যে যে আইটেমগুলো আমাদের আয়, এই আইটেমগুলো আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে। আমাদের ডেবিট দিকে কোন কোন আইটেম হয়? যেমন অংশীদারগণ কারবারে মূলধন দিয়েছে, ঠিক আছে, এই জন্য কোম্পানি কি করবে? অংশীদারদের মূলধনে সুদ প্রদান করবে। এটা কারবারের জন্য কি? কারবারের জন্য একটি খরচ। এই জন্য আমাদের সুদ, এটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে। তার পরবর্তীতে আসো, সার্বক্ষণিক ব্যবসা পরিচালনার জন্য কোন একটি অংশীদারকে আমাদের বেতন প্রদান করতে হয়। এই যে বেতন প্রদান অর্থাৎ বেতন, অংশীদারকে বেতন দিতে হয়, এটা কোম্পানির জন্য ব্যয়, এজন্য এটা ডেবিট দিকে বসাতে হয়। তারপরে আসো, কিছু কিছু সময় অংশীদারগণ মূলধন প্রদান ছাড়াও তারা ঋণ প্রদান করে থাকে, তখন ব্যবসাকে কি করতে হয়? এই যে অংশীদারদের ঋণের সুদ প্রদান করতে হয়, এটা কারবারের জন্য একটি খরচ, এটা ডেবিট দিকে আনতে হবে। তারপরে কখনো কখনো এই যে অংশীদারদের কমিশন প্রদান করা হয়, যখন কমিশন প্রদান করা হয়, তখন এটা কোম্পানির জন্য কি হবে? খরচ হবে। এটা কি হবে? ডেবিট সাইডে আসবে। আরেকটা হচ্ছে মুনাফার অংশ। যখন কোম্পানির মুনাফা হয়, তখন এই মুনাফার অংশ অংশীদারদের মধ্যে বন্টন করা হয়। এই বন্টনটা আমাদের কোম্পানির জন্য কি? একটি খরচ, এজন্য এটা ডেবিট দিকে আসে। সর্বদা মনে রাখবা, ডেবিট দিকে আমাদের লাভ লোকসান আবন্টনের মধ্যে 5টি আইটেম আসে। একটি হচ্ছে মূলধনের সুদ, আরেকটি হচ্ছে বেতন,
আরেকটি হচ্ছে ঋণের সুদ, আরেকটি হচ্ছে কমিশন, আরেকটি হচ্ছে মুনাফার অংশ। এটা একটু মাথার মধ্যে রাখবা, আশা করি অঙ্ক করতে গেলে তোমাদের খুবই উপকার হবে। আর আমাদের ক্রেডিট দিকে কোন কোন আইটেম হয়, যে যে আইটেমগুলো কোম্পানির জন্য আয়, এই আইটেমগুলো আমাদের ক্রেডিট দিকে বসে। এর মধ্যে প্রথমত আসে নিট লাভ। পরবর্তীতে আমাদের কোম্পানিতে অংশীদারগণ নগদ উত্তোলন করে থাকে, এই উত্তোলনের উপর কোম্পানিকে সুদ দিতে হয়। উত্তোলনের সুদ এটা কোম্পানির জন্য আয়, এটা ক্রেডিট দিকে বসবে। পরবর্তীতে পূর্ণ উত্তোলন করে মাঝে মাঝে এই পূর্ণ উত্তোলন আমাদের ক্রেডিট দিকে বসবে। আবার কখনো কখনো কোম্পানিতে নিট মুনাফা অর্জন না হয়ে নিট ক্ষতি হয়ে থাকে, এই নিট ক্ষতির অংশটা আমাদের ক্রেডিট দিকে বসবে। তাহলে আমাদের ক্রেডিট দিকে কোন কোন আইটেম আসলো? প্রথমত হচ্ছে নিট লাভ, দ্বিতীয়ত হচ্ছে উত্তোলনের সুদ, তৃতীয়ত হচ্ছে পূর্ণ উত্তোলন, চতুর্থ হচ্ছে যদি কখনো ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশ। ঠিক আছে, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরটি দেখে আসি। প্রথমত এখন একটু খেয়াল করো, এখানে আমাদের টাইটেল গুলো যে দিতে হয়, এখানে এই টাইটেল গুলো আমাদের কখনো কখনো আমরা দেখতে পাই এটার ভিতরে আমাদের যে টাইটেল গুলো দেখা হয় এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, আবার কখনো কখনো দেখা যায় অংশীদারদের চলতি হিসাব। ঠিক আছে, এটা কখন কোনটা দিব এটা একটু মাথায় রাখবা। যখন আমাদের গ নাম্বারের মধ্যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার কথা বলা থাকে, তখন তোমার অবশ্যই এখানে টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। আর যখন তোমার গ নাম্বারের মধ্যে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করে এটা বলা থাকবে, তাহলে এই যে লাভ লোকসান আবন্টনের মধ্যে তোমার কি দিতে হবে? অংশীদারদের চলতি হিসাব। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে সর্বদা মাথায় রাখবা এই লাভ লোকসান আবন্টনের মধ্যে আমাদের দুইটা আইটেম আসে, এটা হচ্ছে তোমার ঋণের সুদ এবং হচ্ছে নিট লাভ। এই যে ডেবিট দিকে আমাদের কি বসে? ঋণের সুদ। ক্রেডিট দিকে আমাদের কি বসে? ক্রেডিট দিকে আমাদের কি বসে? নিট লাভ। এই দুইটা অংশ আমাদের অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার হয় না। ঠিক আছে, অংশীদারদের মূলধন হিসাবে যায় না। আমি আবারও বলছি, ঋণের সুদ এবং নিট লাভ এই দুইটা অংশ আমাদের খ থেকে গ নাম্বারে অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে যায় না। এই জন্য এই দুইটার মধ্যে টাইটেল এটা দেওয়া যাবে না, অংশীদারদের মূলধন হিসাব দেওয়া যাবে না। অর্থাৎ যে যে আইটেম ঋণের সুদ এবং নিট লাভ ব্যতীত প্রত্যেকটা আইটেম আমাদের কোথায় নিতে হয়? অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়। ঠিক আছে, এর জন্য প্রত্যেকটা টাইটেল হবে কি? অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব। আর নিট লাভ এবং ঋণের সুদ যেহেতু আমাদের অংশীদারদের মূলধনের মধ্যে ট্রান্সফার করা হয় না, এজন্য এটার মধ্যে টাইটেল দেওয়া যাবে না। ঠিক আছে, অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দেওয়া যাবে না। চলো আমরা ধারাবাহিকভাবে অঙ্কটি দেখে আসি। অংশীদারদের মূলধন হিসাব। ঠিক আছে, অংশীদারদের মূলধন হিসাব এখানে তুমি লিখতে পারো মূলধনের সুদ, মূলধনের সুদ। আমাদের এখানে এ আমাদের অংশীদার ছিল, এর প্রারম্ভিক মূলধন কত ছিল একটু খেয়াল করো। এর প্রারম্ভিক মূলধন ছিল আমাদের ৮০,০০০ টাকা। প্রশ্নের মধ্যে একটু তাকাও, আমাদের ছিল ৮০,০০০ টাকা ইনটু হচ্ছে আমাদের মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ কত ছিল? 10%। তাহলে এখানে দিতে পারো এই যে 10%। তাহলে ৮০,০০০-এর 10% হচ্ছে ৮,০০০ টাকা। তারপরে বি অংশীদারের মূলধনের পরিমাণ ছিল দেখো ৬০,০০০ টাকা। মূলধনের সুদ কত ছিল? 10%। তাহলে ৬০,০০০ টাকার 10% ৬০০০ টাকা। এখন ৮,০০০ টাকা আর ৬০০০ টাকা হচ্ছে আমাদের ১৪,০০০ টাকা। এখানে তুমি লিখতে পারো এই যে ১৪,০০০ টাকা। পরবর্তীতে তুমি লিখতে পারো বেতন। ঠিক আছে, এই যে বেতন কি বলা ছিল? ব্যবসা পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে বেতন পাবে। ঠিক আছে, তাহলে এই যে বেতন এটা আমাদের অংশীদারদের মূলধনের মধ্যে স্থানান্তর হবে। এই জন্য আমাদের টাইটেল দিতে হবে কি? এই জন্য আমাদের টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এটা কি? এটা হচ্ছে তোমার বেতন। এই যে আমাদের বেতনের মধ্যে আমাদের কে থাকবে? বেতন কে পাবে? সার্বক্ষণিক ব্যবসা পরিচালনার জন্য এ পাবে। ঠিক আছে, এ অংশীদার পাবে কত করে? ২৫০০ টাকা করে। কত মাস? ১২ মাস। তাহলে ২৫০০ ইন্টু ১২ কত হলো? তাহলে এই যে ২৫০০ ইন্টু হচ্ছে তোমার ১২ মাস, তাহলে কত আসলো? ৩০,০০০ টাকা আসলো। ঠিক আছে, কত আসলো? ৩০,০০০ টাকা আসলো।
তারপরে আসে হচ্ছে ঋণের সুদ। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই প্রশ্নের মধ্যে কোন অংশীদার ব্যবসায়ের মধ্যে ঋণ প্রদান করে নাই, যেহেতু ঋণ প্রদান করে নাই এই জন্য ঋণের সুদ আসবে না। তার পরবর্তীতে আমাদের কমিশন আসে, এখানে আমাদের কমিশনের কথা নাই, এই জন্য কমিশন আসবে না। তারপরে আসবে মুনাফার অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মুনাফাটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না, মুনাফাটা বের করতে হবে। এই যে আয় থেকে যখন তুমি ব্যয় বাদ দিবা তখন আমাদের মুনাফা পাবা, এই মুনাফাটা বন্টন করবা, এই জন্য এখানে আর কাজ করা যাবে না। এখন তোমার আয়গুলো নির্ণয় করে দেখে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম প্রথমে আমাদের ক্রেডিট সাইডে কোন আইটেমটা আসবে, নেট লাভ। নেট লাভ সবার শেষে নেট লাভের পরিমাণটা দেওয়া থাকবে। নেট লাভ, এই যে নেট লাভটা আমি বলেছি দুইটা আইটেম, এই যে লাভ ক্ষতি আবন্টন হিসাব, এটার দুইটা আইটেম আমাদের মূলধনের মধ্যে আসবে না, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। এই জন্য যে যে আইটেম আসবে না, এখানে টাইটেল তুমি কি দিতে পারবে না, অংশীদারদের মূলধন হিসাব দিতে পারবে না। এখানে তুমি টাইটেল দিতে হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব, ঠিক আছে? যেহেতু এটা কোথাও যাবে না, ঠিক আছে, নেট লাভটা কোথাও যাবে না, এই জন্য যে অঙ্ক করতেছো অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন করতেছো, এই জন্য লাভ ক্ষতি আবন্টন দিয়ে তোমার টাইটেল দিতে হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব, ঠিক আছে? এখানে কি লিখবা, নেট লাভ, এখানে কি লিখবা, নেট লাভ। এই যে আমাদের দেখো সর্বশেষ আমাদের নেট লাভের পরিমাণ দেওয়া ছিল 65,100 টাকা, 65,100 টাকা। এই যে এখানে লিখতে পারো 65,100 টাকা। পরবর্তীতে উত্তোলনের সুদ, তাহলে তুমি লিখতে পারো উত্তোলনের সুদ, যেহেতু আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যাবে, তাহলে এখানে লিখতে পারো অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিবা। তুমি এখন লিখতে পারো উত্তোলনের সুদ, কি লিখবা, উত্তোলনের সুদ। এই যে উত্তোলনের সুদ আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বারের মধ্যে বের করেছিলাম, উত্তোলন করেছিল 1000 টাকা। প্রত্যেক মাসের শুরুতে উত্তোলনের সুদ হচ্ছে 10%, যেহেতু প্রত্যেক মাসের শুরুতে বলা আছে প্রথম তারিখে, তাহলে 6.5, এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। আমাদের এর উত্তোলনের সুদ কত দিতে হবে, এ উত্তোলনের সুদ কত দিবে, 650 টাকা। আর বি আমাদের প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করেছিল 800 টাকা, উত্তোলনের সুদ হচ্ছে 10% ইন্টু হচ্ছে 6.5 মাস, তাহলে এখানে আসবে 520 টাকা। এখানে আসলো 1170 টাকা। টোটাল উত্তোলনের সুদ কত, 1170 টাকা। তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা ছিল পূর্ণ উত্তোলনের কথা, এখানে বলা ছিল নগদ উত্তোলন ছাড়াও এ 2000 টাকার পূর্ণ উত্তোলন করে যা হিসাবভুক্ত করা হয়নি। এই যে এ আমাদের পূর্ণ উত্তোলন করেছিল, এটা এখানে তুমি লিখতে পারো এ এর মূলধন হিসাব, এ এর মূলধন হিসাব। এই যে এ এর মূলধন হিসাব তুমি লিখতে পারো এই যে পূর্ণ উত্তোলন সারা বছরে পূর্ণ উত্তোলন কত করেছিল, 2000 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি এখন এই যে 65,100 টাকা তুমি এখন যোগ করতে পারো, এই যে 65,100 টাকা প্লাস 1170 টাকা প্লাস 2000 টাকা, টোটাল আসলো 68,270 টাকা, 68,270 টাকা। এটা হচ্ছে তোমার টোটাল আয় হয়েছে, ঠিক আছে? অংশীদারি ব্যবসায়ের আয় হয়েছে কত, 68,270 টাকা। এই যে এই আয়ের অংশটা তুমি এখানে বসিয়ে দিবা, কত বসাবা, এই যে 68,270 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ব্যয় হয়েছে কত, 14,000 টাকা, মাইনাস হচ্ছে তোমার 30,000 টাকা। তাহলে এই যে 24,270 টাকা, এই যে 24,270 টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা। 24,270 টাকা, অর্থাৎ আয় থেকে যখনই তুমি ব্যয় বাদ দেবা তখন তোমার মুনাফার পরিমাণ চলে আসলো। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আমাদের এই যে ডেবিট দিকে আমাদের মুনাফার অংশ, যেহেতু মুনাফা থেকে কোম্পানি অংশীদারদের মুনাফাগুলো বন্টন করে দিতে হবে। এটা প্রশ্নের মধ্যে বলা ছিল তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেন, ঠিক আছে? এই যে কোম্পানির লাভ ক্ষতি, এখানে আমাদের লাভ হয়েছে কত, 24,270 টাকা। তাহলে এই লাভটা তারা কি অনুপাতে বন্টন করবে, বলেছিল তারা মূলধন অনুপাতে বন্টন করবে। আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল একটু খেয়াল করো, এই যে প্রারম্ভিক মূলধন, এ এর প্রারম্ভিক মূলধন ছিল 80,000 টাকা, বি এর প্রারম্ভিক মূলধন ছিল 60,000 টাকা। তাহলে দেখো 1 2 3 4 এখানে 4টা শূন্য আছে, এখানে 4টা শূন্য আছে, তুমি কেটে দিতে পারো যেহেতু কমন যায়। আর এই 8 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 4 থাকবে,
6 কে যদি 2 দ্বারা ভাগ করে 3 থাকবে, তাহলে 4:3। এই যে এটা আমাদের অনুপাত দাঁড়ালো। ঠিক আছে, এভাবে তোমরা বের করে নিবা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের অংশীদারদের অনুপাত কত দাঁড়ালো? 4:1। এই অনুপাতে আমাদের বন্টন করতে হবে। এই যে এখন তুমি লিখতে পারো মুনাফা কত হয়েছে। এই যে 24,000 টাকা, 24,270 টাকা। এটাকে তুমি ভাগ করবা কত দ্বারা? এই যে টোটাল অনুপাতের যোগফল দ্বারা। এই যে 4:3, এই 4 আর 3 এর যোগ করলে হচ্ছে তোমার 7। এই জন্য তুমি কি করবা? 7 দ্বারা ভাগ করবা, গুণ করবা কত দ্বারা? এ এর, এই যে এ এর মূলধনের অংশ বের করতেছে। এখন এ এর অনুপাতটা কত ছিল? মূলধনের অনুপাত হচ্ছে 4। আমি আবারও বলছি, এই যে অনুপাত আমাদের বের হয়েছিল 4:3। তাহলে টোটাল অনুপাতটা কত? টোটাল অনুপাত হচ্ছে 7। এই জন্য আমি টোটাল মুনাফাকে, মোট মুনাফাকে আমি 7 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, 7 দ্বারা ভাগ করেছি। এখন এ কত অংশ পাবে? এখন এ পাবে 7 এর 4 অংশ। এ কত পাবে? 7 এর 4 অংশ। তাহলে এই যে 24,270, এই যে মুনাফাকে আমি 7 দ্বারা ভাগ করেছি 4 দ্বারা, অর্থাৎ এর মুনাফার মূলধনের অংশ দ্বারা আমরা গুণ করেছি। তাহলে তোমার কত আসতেছে? 24,270 বিভাগ হচ্ছে 7 ইন্টু হচ্ছে তোমার 4। তাহলে তোমার আসতেছে এই যে 13,869। 13,869। তারপরে হচ্ছে তোমার বি এর অংশ। ঠিক আছে, তারপরে কার অংশ? বি এর অংশ। এই যে বি এর অংশ কিভাবে বের করবা? 24,270 কে ভাগ দেবা তুমি 7 দ্বারা, গুণ করবা হচ্ছে তুমি, এই যে বি এর মূলধনের অনুপাত ছিল 3, অংশ ছিল 3। তাহলে 24,270 কে তুমি 7 দ্বারা ভাগ করো, 3 দ্বারা গুণ করো। তাহলে তোমার আসতেছে 10,401 টাকা। তাহলে এই যে টোটাল আমাদের কত দাঁড়ালো দেখো? 13,869 প্লাস 10,401। তাহলে এই দুইটা অংশ যোগ করলে তোমার আসে কত? 24,270 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমাদের কি বলেছে? অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই যে এখানে আমাদের অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে সর্বদা মনে রাখবা লাভ ক্ষতি আবন্টন। লাভ ক্ষতি আবন্টনের অংশ থেকে দুইটা জিনিস যাবে না। একটা হচ্ছে ডেবিট দিকে ঋণের সুদ, আর একটা হচ্ছে ক্রেডিট দিকে নিট লাভ। এটা ছাড়া সবগুলো যাবে। কিন্তু কথা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে কিভাবে যাবে? এই যে এইভাবে যাবে, অর্থাৎ ডেবিটটা ক্রেডিট দিকে যাবে, ক্রেডিটটা ডেবিট দিকে যাবে। আমি আবারও বলছি, এই যে লাভ ক্ষতি আবন্টনের অংশটা তুমি যখন গ নাম্বার অঙ্ক নির্ণয় করবা, যখন তুমি গ নাম্বার অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবা, তখন তোমার এই যে লাভ ক্ষতি আবন্টনের এই যে ডেবিট অংশগুলো, যে যে আইটেমের মধ্যে তুমি অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিয়েছো, এই আইটেমগুলো অর্থাৎ ডেবিট আইটেমগুলো ক্রেডিটে যাবে, আর ক্রেডিট যত আইটেম আছে প্রত্যেক আইটেম ডেবিটে আসবে। তুমি যখন গ নাম্বার অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবা, মনোযোগ দিয়ে কথাটা শোনো, তখন তোমার কি করতে হবে? তখন তোমার এই যে 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 জায়গার মধ্যে তুমি অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিয়েছো, এই জায়গার কি করবে? এই জায়গার পার্টগুলো অংশীদারদের মূলধন হিসাবে যাবে, লাভ ক্ষতি আবন্টনের অংশগুলো মূলধন হিসাবে যাবে। কিন্তু এটা বিপরীত হয়ে, অর্থাৎ এই যে ক্রেডিটের আইটেমগুলো ডেবিটে গিয়ে বসবে, আর ডেবিটের আইটেমগুলো ক্রেডিটে গিয়ে বসবে। চলো আমরা আর দেরি না করে আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গ নাম্বারটি লিখেছি। গ নাম্বারে আমাদের চেয়েছে অংশীদারদের মূলধন হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সর্বদা মনে রাখবা আমাদের এই যে অংশীদারদের মূলধন হিসাব, আমাদের কিন্তু যেহেতু অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতেছি, এখানে কিন্তু অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণটা দেওয়া আছে। ঠিক আছে, একটু খেয়াল করো। তারা 2023 সালের 1 জানুয়ারি তারিখে এ মূলধন দিয়েছিল কত? প্রারম্ভিক মূলধন দিয়েছিল তোমার 80,000 টাকা। বি এ মূলধন দিয়েছিল 60,000 টাকা। ঠিক আছে, এই যে প্রারম্ভিক যে মূলধন, এটাকে বলা হয় ব্যালেন্স বিডি। সর্বপ্রথম তোমার ক্রেডিট দিকে, যেহেতু মূলধন হচ্ছে ক্রেডিট, এই জন্য তোমার ক্রেডিট দিকে কি করতে হবে? ব্যালেন্স বিডি দিয়ে দুইজনের অংশীদারের মধ্যে মূলধনের পরিমাণ লিখে দিবা। তারপরে ডেবিট দিকে লিখতে হবে তোমার উত্তোলনের পরিমাণ, অর্থাৎ উত্তোলনটা তুমি প্রত্যেক মাসে মাসে করেছিলা। ঠিক আছে, তাহলে 12 মাস উত্তোলন করবা। তাহলে উত্তোলনের সুদ কিন্তু না, শুধু উত্তোলন। ঠিক আছে, শুধু উত্তোলনটা প্রথম ডেবিট দিকে তুমি লিখে নিবা, এটা কোনো টাইটেল ছাড়াই, অর্থাৎ এইগুলো, এই যে উত্তোলন আর হচ্ছে তোমার মূলধন, এটা কোথাও, অর্থাৎ এই উত্তোলন এবং মূলধন এই দুইটা তুমি কি করেছো? কোথাও থেকে আনো নাই, এর জন্য কোনো টাইটেল হবে না, এটা সরাসরি দেওয়া ছিল। তাহলে তুমি এখানে লিখতে পারো, এই যে এটা হচ্ছে তোমার 2023 সালের জানুয়ারির
1 তারিখ এখানে তোমার ব্যালেন্স ছিল, এই যে ব্যালেন্স বিডি অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স তোমার ছিল, এ এর জন্য প্রারম্ভিক মূলধন ছিল ৮০,০০০ টাকা, বি এর জন্য ছিল ৬০,০০০ টাকা। তারপরে হচ্ছে তোমার উত্তোলন, এই যে উত্তোলনের কোনো তারিখ দেওয়া ছিল না, ঠিক আছে। উত্তোলনে বলা ছিল প্রত্যেক মাসের শুরুতে তারা ১০০০ টাকা এ উত্তোলন করে এবং বি করে ৮০০ টাকা। এ এবং বি তারা প্রত্যেক মাসে শুরুতে ১০০০ টাকা ও ৮০০ টাকা করে উত্তোলন করেছিল, অর্থাৎ এ করেছিল ১০০০ টাকা আর বি করেছিল তোমার ৮০০ টাকা প্রত্যেক মাসে। যেহেতু এখানে কোনো তারিখ নেই, আমরা প্রায় মজা করে একটা কথা বলি, এই পৃথিবীতে যার কেউ নেই তার কে আছে, উপরালা আছে, ঠিক আছে। যার কেউ নেই তার কে আছে, আল্লাহ আছে। আর হিসাব বিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে যার কোনো তারিখ দেওয়া নেই তার কে আছে, ডিসেম্বরের ৩১ তারিখ আছে, ঠিক আছে। আমরা হিসাব বিজ্ঞান অঙ্কের মধ্যে যার কোনো তারিখ দেওয়া নেই তার তারিখকে ডিসেম্বরের ৩১। তাহলে এই যে উত্তোলন তুমি লিখতে পারো, এই যে ২০২৩, এটা হচ্ছে তোমার ডিসেম্বরের কি ৩১। এখানে তুমি লিখতে পারো এই যে উত্তোলন এর উত্তোলন ছিল হচ্ছে তোমার ১০০০ টাকা করে, যেহেতু তুমি ১২ মাস উত্তোলন করেছো, ঠিক আছে। তাহলে ১০০০ ইন্টু ১২, তাহলে তোমার কত আসতেছে, ১২,০০০ আসতেছে। আর বি উত্তোলন করেছিল কত করে, ৮০০ টাকা করে, কত মাস, ১২ মাস। তাহলে ৮ কত, ৯৬, ৯৬০০ টাকা, ৯৬০০ টাকা। তার পরবর্তীতে কি, তার পরবর্তীতে হচ্ছে খ নাম্বারের মধ্যে তুমি আবার যাবা। খ নাম্বারের মধ্যে লাভ ক্ষতি আবন্টনের মধ্যে তুমি যেই যেই জায়গার মধ্যে অংশীদারদের মূলধন হিসাব লিখেছো প্রত্যেকটা আইটেম এই মূলধন হিসাবের মধ্যে আসবে। এখন কথা হচ্ছে ওইখানে লাভ ক্ষতির ডেবিট সাইড ক্রেডিটে বসবে, ক্রেডিট সাইড ডেবিটে বসবে। আমাদের লাভ ক্ষতি আবন্টনের মধ্যে ক্রেডিট দিকে ছিল কে, উত্তোলনী সুদ, পূর্ণ উত্তোলন, উত্তোলনের সুদ, পূর্ণ উত্তোলন, নিট লাভ। আমি বলেছিলাম নিট লাভ তো আসবে না, তাহলে কি আসবে, উত্তোলনের সুদ আসবে আর হচ্ছে পূর্ণ উত্তোলন আসবে। তাহলে তুমি ডেবিট দিকে টাইটেল দিতে পারো, এই যে ডিসেম্বরের ৩১, তুমি এখানে টাইটেল দিতে পারো লাভ ক্ষতি আবন্টন হিসাব। আমি বলেছিলাম লাভ ক্ষতি আবন্টনের ক্রেডিটটা ডেবিট দিকে বসবে, ঠিক আছে। এই যে ডেবিট দিকে আমরা বসাতেছি, এখন কি বসাতে পারো, উত্তোলনের সুদ। এই যে উত্তোলনের সুদ আমাদের এ উত্তোলনের সুদ কত ছিল, ৬৫০ টাকা, আর বি এর উত্তোলনের সুদ কত ছিল, ৫২০ টাকা। তারপরে ছিল পূর্ণ উত্তোলন, একটু খেয়াল করো, আমাদের পূর্ণ উত্তোলন ছিল, একটু খেয়াল করো, পূর্ণ উত্তোলনের মধ্যে কি ছিল টাইটেলটা, পূর্ণ উত্তোলনের মধ্যে টাইটেল ছিল এ এর পূর্ণ উত্তোলন, এ এর মূলধন হিসাব। এখানে কি ছিল, এ এর মূলধন হিসাব। এখানে লিখেছি এই যে পূর্ণ উত্তোলন, এ এর জন্য সারা বছর উত্তোলন করেছিল ২০০০ টাকা, আর কোন আইটেম আমাদের ছিল না। এখন আসো আমরা ক্রেডিট দিকে যাই। ক্রেডিট দিকে কোন কোন আইটেম বসবে, লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে কোন কোন আইটেম আমাদের ডেবিট দিকে বসেছিল, একটু খেয়াল করো। ডেবিট দিকে কি কি, মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। এই অঙ্কের মধ্যে আমাদের ঋণের সুদ কখনোই আমাদের অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। তাছাড়া ঢাকা বোর্ড এই অঙ্কের মধ্যে আমাদের ঋণের সুদ ছিল না, কমিশন ছিল না। তাহলে ছিল কি, 3টা আইটেম। ১ নম্বরে হচ্ছে মূলধনের সুদ, ২ নম্বরে হচ্ছে বেতন, ৩ নম্বরে হচ্ছে মুনাফার অংশ। চলো আমরা এখানে টাইটেল দিলাম ডিসেম্বরের ৩১ লাভ ক্ষতি আবন্টন হিসাব। এখন কি করবা, এই যে মূলধনের সুদটা লিখবা, অর্থাৎ ডেবিট দিকে তুমি যা লিখেছিলে প্রথম এটা লেখো। এই যে মূলধনের সুদ, এই যে ৮০,০০০ টাকা এর মূলধন ছিল, মূলধনের সুদ আমাদের ক নম্বরে বের করেছিলাম, ৮০,০০০ টাকা ১০%, ৮০০০ টাকা, ৫,৫০০ টাকা 10%, ৬০০০ টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের ছিল বেতন। বেতন কে ছিল, এই যে বেতন ছিল সার্বক্ষণিক ব্যবসা পরিচালনার জন্য বি কে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এখন বি যেহেতু ব্যবসা পরিচালনা করবে, প্রত্যেক মাসে তোমার ২৫০০ টাকা দিবে, ২৫০০ টাকা। অঙ্কটি করতেছো তুমি ১২ মাসের, এর জন্য ২৫০০ ইন্টু ১২, তাহলে কত আসলো, ৩০,০০০ টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো মুনাফার অংশ অবশ্যই আসবে। মুনাফার অংশের মধ্যে টাইটেল ছিল অংশীদারদের মূলধন হিসাব, এই জন্য এটা আসবে। এই যে মুনাফার অংশ লিখলাম, কত ছিল মুনাফার অংশ, এর মুনাফা ছিল হচ্ছে ১৩,৮৬৯, আর বি এর মুনাফার অংশ ছিল তোমার ১০,৪০১। এখন তুমি কি করবা, সর্বদা অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ক্রেডিট দিকের এ এবং বি এর টাকাগুলো বড় থাকবে, ঠিক আছে। অর্থাৎ দায়ের সাইডটা আমাদের কি থাকবে, বড় থাকবে। এখন তুমি এই যে এ এবং বি তুমি যোগ করবা। এ যখন আমি ৮০,০০০, ৮০০০, ১৩,৮৬০
69 যোগ করেছি, তখন আমার আসলো 1,01,869। এই ব্যালেন্সটাই তুমি কি করবা, ডেবিট দিকে বসাবা, কারণ অবশ্যই ক্রেডিট দিকের আইটেমটাই আমাদের বড় থাকবে। এই যে 1,01,869 লিখলাম, তারপরে বি এর টাকাগুলো যোগ করবা, 60,000 টাকা, 6,000 টাকা, 30,000 টাকা, 10,401 টাকা। সবগুলো তুমি যোগ করার পর তোমার আসতেছে 1,06,401 টাকা। ঠিক আছে, এই যে 1,06,401 টাকা তুমি কি করবা, ডেবিট দিকে বি এর অধীনে বসাবা 1,06,401 টাকা। এখন সমস্যা হচ্ছে তোমার এই ব্যালেন্স গুলো কিন্তু সমান সমান না, কারণ হচ্ছে এর টাকা ছিল 12,650 টাকা, আর হচ্ছে তোমার 2,000 টাকা। ঠিক আছে, এই যে 14,650 টাকা ছিল। এই যে বাকি যে ব্যালেন্সটা, কারণ হচ্ছে তোমার এটা মিলাতে গেলে বাকিটা অবশ্যই তোমার কি করতে হবে, ব্যালেন্স সিডি করতে হবে। ঠিক আছে, ব্যালেন্সটা মিলানোর জন্য তাহলে 1,01,869 থেকে তুমি 12,000 টাকা, 650 টাকা এবং 2,000 টাকা বিয়োগ করলে যে ফলটা আসবে তা হচ্ছে তোমার 87,219 টাকা। এই টাকাটা তোমার কম ছিল, এই টাকাটা তুমি এখানে বসালা। তার পরবর্তীতে এই যে 1,06,401 টাকা, এই টাকা থেকে তুমি 9,650 টাকা, 9,600 এবং 520 টাকা বিয়োগ করবা, তাহলে তোমার পার্থক্যটি আসতেছে 96,281 টাকা। ঠিক আছে, তাহলে তুমি এই যে 96,281 টাকা এখানে লিখলা। এখন সবগুলো যোগ করলে তোমার টাকা আসবে 1,06,401 টাকা। এই যে এই টাকাটা তুমি কি করেছো, তুমি মিল করার জন্য বসিয়েছো, এই টাকাকে তুমি লিখবা ডিসেম্বরের 31 ব্যালেন্স সিডি। ডিসেম্বরের 31 ব্যালেন্স সিডি। আমরা জানি ব্যালেন্স সিডি করলে এটা পরবর্তী মাসে কি করতে হয়, ব্যালেন্স অপর দিকে ব্যালেন্স বিডি দেখাতে হয়। যেহেতু এটা ডেবিট দিকে আমাদের ব্যালেন্স সিডি করেছি, এখন ক্রেডিট দিকে আমাদের ব্যালেন্স বিডি করতে হবে। এখন দেখো এখানে এই যে ব্যালেন্স সিডির তারিখটা দেওয়া ছিল ডিসেম্বরের 31, এই জন্য তোমার কি করতে হবে, এই যে ডিসেম্বরের 31 এর পর আবার জানুয়ারি, যেহেতু এটা 23 সাল ছিল, এখন আমরা লিখলাম 24 সালের জানুয়ারির 1 তারিখ। এই যে ব্যালেন্স বিডি তুমি কত দিয়ে যোগ করেছিলা, এর টাকা দিয়েছিলা 87,219 টাকা, এই জন্য তুমি এর অধীনে 87,219 টাকা লিখলা। তারপরে বি এর মধ্যে কত দিয়ে মিল করেছিলা, 96,281 টাকা, এটা এই যে বি এর অধীনে লিখে দিলা 96,281 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।